তুমি যদি নবম শ্রেণীর কিংবা দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তথা কারিগরি শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম 4 প্রকারের ঘর্ষণ এই পর্যন্ত, অর্থাৎ প্রবাহী ঘর্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের বাকি টপিকস নিয়ে। সবাইকে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে দেখো আমরা বলের ঘাত প্রথমে আলোচনা করব। বলের ঘাত, দেখো বলের ঘাত কি? কোন বল যে সময়ব্যাপী প্রযুক্ত হয় ওই সময় ওই বলের গুণফলকে বলের ঘাত বলা হয়। কিছু বুঝতে পারলে? দেখো আবার একটু দেখি। বলের ঘাত হচ্ছে বল ইন্টু সময়। বলের ঘাত জিনিসটা হচ্ছে বলের সাথে যখন সময় গুণ হবে বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। সহজভাবে এভাবে তোমরা লিখতে পারো। কি লিখবে? বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। দেখো সংজ্ঞায় বলা আছে যে কোনো বল যে সময়ব্যাপী প্রযুক্ত হয়, যে যতটুকু বল যে সময়ব্যাপী প্রযুক্ত হবে ওই সময়ে এবং ওই বলের গুণফলই হচ্ছে বলের ঘাত। তুমি ওইভাবে যদি না বলতে পারো, সহজভাবে বলতে পারো যে বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। তার বল যদি এফ হয়, সময় যদি স্মল টি হয়, তাহলে এফ, এখানে আমরা বলের ঘাতকে বলতে পারি এফ টি। তাহলে এফ হচ্ছে, আবার এফ সমান আমরা জানি এফ সমান হচ্ছে এম এ। এফ সমান কি? এম এ। তো এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ, সাথে আছে টি গুণ। তাহলে বলের ঘাত হচ্ছে এম এ টি। এবং এখানে এ, দেখো মাঝখানে এ দেওয়া আছে, এম এ টি। এ হচ্ছে কি? ত্বরণ। তাহলে ত্বরণের সূত্র আমরা জানি কি? ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এম ঠিক থাকলো, এর পরিবর্তে লিখলাম ভি মাইনাস ইউ বাই টি। তারপরে দেখো লিখলাম এখানে এই যে এটাকে এখন যদি আমরা এই টি নিচে আছে আর উপরে টি আর টি যদি কাটা যায় থাকে এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এম ভি এর সাথে গুণ করলে এম ভি, এম ইউর সাথে গুণ করলে এম ইউ, মাঝখানে মাইনাস। তাহলে বলের ঘাত হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তাহলে এই যে বলের ঘাতের আলটিমেট সূত্রটা কি? এম ভি মাইনাস এম ইউ। বলের ঘাতের আলটিমেট সূত্র হচ্ছে দেখো এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এম ভি মাইনাস এম ইউ মানে কি? ভর বেগ। এম মানে ভর, বি হচ্ছে বেগ, এম মানে ভর, ইউ হচ্ছে বেগ। তাহলে ভরবেগের পরিবর্তন বলের, এই যে অতএব দিয়ে সর্বশেষ লাইন লেখা আছে দেখো যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তন মানে কি? এম ভি মাইনাস এম ইউ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে পরীক্ষায় অঙ্ক করার জন্য তোমার এই যে নিউটনের মহাকর্ষ সূত্র একটা আছে, এই সূত্র থেকে তোমাদের অনেক গাণিতিক টার্ম আছে, অনেকগুলো অঙ্ক আছে ফিজিক্সের, সে অঙ্কগুলো করতে হবে। দেখো এখানে নিউটনের মহাকর্ষ সূত্র কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। কি করে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান হচ্ছে বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ভাগ। এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে বাংলা সূত্র লেখা আছে, এইটাকে গাণিতিক টার্মে দেখো এখানে লেখা আছে এফ, এটা সমানুপাতিক চিহ্ন, এফ প্রপোর্শনাল টু, এখানে সমানুপাতিক বা প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এইটাই ওইখানে বলা আছে যে বল, আকর্ষণ বল এফ সমানুপাতিক হবে এদের ভরের গুণফলের সমানুপাতিক। ভর কি? দুইটি বস্তু, প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2, দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। এবং দূরত্ব, এখানে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আর বলা হয়েছে।
তাহলে বস্তুদের মধ্যবর্তী দূরত্ব আর বলা হয়েছে এবং দূরত্বের বর্গ দেখো আর এর স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার, বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি ভাগ, দেখো নিচে ভাগ করা আছে, আর স্কয়ার কি m1 m2 নিচে আর স্কয়ার ভাগাকারে আছে, তাহলে a প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কয়ার। এইটাই হচ্ছে মূলত মহাকর্ষের কি নিউটনের মহাকর্ষ সূত্র। এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটিকে উঠিয়ে দেই, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি সমান সমান দেই, তাহলে একটি মহাকর্ষীয় ধ্রুবক আনতে হবে, আর মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে ক্যাপিটাল জি। মহাকর্ষীয় ধ্রুবক কি? ক্যাপিটাল জি। তাহলে ক্যাপিটাল জি কি আছে এখানে? এখানে এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি বসিয়ে দিলাম, সাথে আছে m1 m2 বাই আর স্কয়ার। বুঝতে পেরেছো যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যখন সমান সমান দিব তখন একটি মহাকর্ষীয় ধ্রুবক আনতে হবে, আর মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে জি। দেখো এখানে সাইড নোট লেখা আছে, m1 হচ্ছে বস্তুর ভর, m2 হচ্ছে m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর হচ্ছে বস্তুদের মধ্যবর্তী দূরত্ব। আর নিচে লেখা আছে দেখো এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এই যে জি এর মান, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11, এইটা তোমরা কিন্তু মুখস্থ করবা। কি করবা? 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। একদম টানা মুখস্থ করে ফেলবে, কোনো কথা হবে না, টানা মুখস্থ করবে কোনটি? এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মান যে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। এখন এই সূত্রটিকে আমরা একটু অন্যভাবে একটু চিন্তা করি। কোনো বস্তুর উপর যদি পৃথিবীর আকর্ষণ বল, আগে ছিল মহাকর্ষ বল, এখন যদি পৃথিবীর আকর্ষণ বল যা হচ্ছে অভিকর্ষ বল, মহাকর্ষ বল আর অভিকর্ষ বল দুই প্রকারের বল আছে। তাহলে দুটি মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল, আর কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল হচ্ছে, কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে সেক্ষেত্রে মহাকর্ষীয় সূত্রটা কি হবে? দেখো এফ ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক জি, এখানে একটা বস্তু হচ্ছে পৃথিবী আর একটা বস্তু অন্য একটা পৃথিবী ছাড়া অন্য একটি বস্তু। তাহলে পৃথিবীর ভরকে বলা হয়েছে ক্যাপিটাল এম, এখানে সাইড নোটে দেওয়া আছে দেখো যে পৃথিবীর ভর এম, এখানে দেওয়া আছে এম সমান পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি। 5.98 ইন্টু 10⁻24 কেজি। এটা কি? পৃথিবীর ভর। পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করে, আর পৃথিবীর ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করে। ক্যাপিটাল আর বড় হাতের আর, বড় হাতের অক্ষর আর, এবং এম স্মল এম হচ্ছে বস্তুর ভর। তাহলে এখানে দুটি বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, আর তাহলে একটা বস্তু পৃথিবী, ওই বস্তুর উপর যদি পৃথিবীর আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষীয় অভিকর্ষ বলের যে সূত্র এফ, এখানে এফটি মহাকর্ষ বল একটা, অভিকর্ষ বল একটা। মহাকর্ষ বলের সূত্রের সময় মহাকর্ষ বলের সূত্রটা কি ছিল? এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কয়ার, এটা হচ্ছে মহাকর্ষীয় বলের সূত্র। আর এখানে আছে এটা অভিকর্ষ বলের সূত্র। অভিকর্ষ বলের সূত্র কি হবে? এফ ইকুয়াল টু জি ইন্টু mm বাই আর স্কয়ার। এখানে এম আগেরটাই ছিল m1 m2 দুটি বস্তু, এখানে একটা বস্তু পৃথিবী আর একটা বস্তু অন্য একটা বস্তু। তাহলে এই জন্য বস্তুর ভর এম আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আর পৃথিবীর ব্যাসার্ধ, এখানে দূরত্বটাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর এর স্কয়ার। সূত্র ঠিকই থাকবে, শুধু ইনফরমেশনটা চেঞ্জ হবে। তাহলে অভিকর্ষ বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কয়ার, আর মহাকর্ষ বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। মহাকর্ষ বলের সূত্র হবে এইটা, এই উপরের এই সূত্রটা হচ্ছে মহাকর্ষ বল, আর এই সূত্রটা হচ্ছে অভিকর্ষ বলের সূত্র, অভিকর্ষ বলের সূত্র। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটু দেখো ব্যাখ্যা দেওয়া আছে, এখানে জি এম এবং আর এর মানকে ধ্রুবক হিসেবে ধরা হয় কারণ এখানে অপরিবর্তনীয় মান। এখানে দেখো সাইড নোটে লেখা আছে পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি, এটা কিন্তু কনস্ট্যান্ট মান, এই পৃথিবীর ভর কখনো চেঞ্জ হয় না। এরপরে দেখো আর পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার।
এইটাও কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ চেঞ্জ হয় না, এটা কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই যে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবক তিনটা জিনিস এই জন্য বলা আছে এখানে। জি মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর এবং আর পৃথিবীর ব্যাসার্ধ, এর মানকে ধ্রুবক হিসেবে ধরা হয়, অর্থাৎ এই মান কনস্ট্যান্ট, এই মান যার আছে অপরিবর্তনীয় মান। এখানে দেখো জি এম বাই আর স্কয়ার, এখানে পৃথিবীর ভর বাই আর স্কয়ার এর মান মোটামুটি ভাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, অর্থাৎ এখানে জি ইন্টু মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক যে মান, এই মান মোটামুটি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, যা অভিকর্ষ ত্বরণ জি দ্বারা রাশিটিকে প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ তুমি বলতে পারো যে অভিকর্ষ ত্বরণ জি স্মল জি, অভিকর্ষ ত্বরণ স্মল জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা একই মান, কখনোই পরিবর্তন হয় না। এটা পৃথিবীতে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণ, এটা পৃথিবীর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এই অভিকর্ষ ত্বরণটা, জি এর মানটা, এটা মনে রাখবে। তাই কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এফ সমান এম জি, কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কি হবে, এফ সমান এম জি। কোনটাকে প্রতিস্থাপন করা হয়েছে দেখো, এই যে সূত্রটা ছিল, এই যে অভিকর্ষ বল এফ ইকুয়াল টু জি ইন্টু এম এম বাই আর স্কয়ার, এখানে যদি প্রতিস্থাপন করা হয় জি দিয়ে, এখানে জি দিয়ে প্রতিস্থাপন হয়েছে জি ইন্টু এম বাই আর স্কয়ার, জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কয়ার এর মানটা হচ্ছে জি, তাহলে সাথে আছে স্মল জি, স্মল জির এইটু যদি জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, এই যে লেখা আছে খেয়াল করো, এখানে লেখা আছে জি, একটু একটু উপরে উঠে দেখাচ্ছি, এখানে জি, এই যে জি ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কয়ার, এইটা হচ্ছে 9.8, আর এটাকে কে স্মল জি দিয়ে প্রকাশ করা হয়। এই স্মল জি যদি ওইখানে ওই অভিকর্ষ বলের সূত্র ওইখানে বসেই দেই, জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কয়ারের পরিবর্তে স্মল জি লিখি, আর সাথে আছে ছোট হাতের এম, তাহলে হয়ে যায় কি এফ সমান এম জি। তাহলে সূত্রটি পৃথিবীর আকর্ষণ বল এফ সমান এম জি, তাহলে সূত্রটা হয়ে যায় কি পৃথিবীর আকর্ষণ বল এফ সমান এম জি হয়ে যায়, যেখানে জি হচ্ছে, ওই যে জি হঠাৎ করে আসছে কোত্থেকে, জি আসছে এখানে, যেখানে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, এই কথাটাই হচ্ছে জি। তাহলে ওই সূত্রে প্রতিস্থাপন করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। একটু দেখলে তোমরা এটা আরো বুঝতে পারবা। কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকেই ওজন ধরা হয়, কোন বস্তুর উপর, দেখো কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকেই ওজন ধরা হয়, কোন বস্তুর উপর পৃথিবী যে আকর্ষণ বল করে, বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে বস্তুর ওজন, অর্থাৎ বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ সমান এফ আর এফ সমান এম জি। এবং জি আসছে কিভাবে, জি আসছে ওই যে অভিকর্ষ বলের যে সূত্র সেখান থেকে আসছে। অভিকর্ষ বলের মধ্যে সূত্র আছে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক যে মানটা আছে সে মানটা হচ্ছে স্মল জি, আর সেই জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখো, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান নির্ণয়। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যত উচ্চতায় যোগ করবে তখন সেক্ষেত্রে তুমি জি এর মান কিভাবে বের করবে। তো এখানে আমি দেখাইছি, এক্ষেত্রে ব্যাসার্ধ আর এর সাথে উচ্চতা এই যোগ করতে হবে, ব্যাসার্ধ আর এর সাথে সূত্র ঠিকই থাকবে। এখন এইখানে যেমন জি সমান সূত্রটা লিখে রাখছিলা, জি মানে হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই কি পৃথিবীর ব্যাসার্ধের বর্গ। তাহলে এই যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, সেক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সাথে উচ্চতা তোমাকে যোগ করতে হবে, সূত্রটা ঠিকই থাকবে, পৃথিবীর ব্যাসার্ধ থাকে উচ্চতা, ব্যাসার্ধের সাথে উচ্চতা যোগ করতে হবে। তাহলে সূত্র ঠিকই আছে, যে এটা আগেরটা যদি জি থাকে তাই এটা জি প্রাইম দিলাম, হ্যাঁ এই উচ্চতায় জি এর মান জি প্রাইম হবে কে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই ব্যাসার্ধের সাথে উচ্চতা যোগ আর প্লাস এইচ তার হোল স্কয়ার।
আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে একটু মডিফাই করা হয়েছে, জি উপরে ক্যাপিটাল এম, নিচে এখানে যদি তুমি এই যে আর প্লাস এইচ, এখানে যদি তুমি এটাকে মডিফাই করো, মডিফাই করলে কি হবে, এখানে ধরো আর স্কয়ার আর এখানে এইচ বাই আর, অর্থাৎ এইটাকে তুমি যদি মান বসিয়ে বসিয়ে বিশ্লেষণ করো তাহলে কিন্তু এইভাবে আসে। হ্যাঁ, আর কি এইচ বাই আর, এইচ বাই আর বলতে এইটা এই যে আর, খেয়াল করো এই আর, আর প্লাস এইচ এর নিচে আমি আর দিয়ে ভাগ করলাম, আর প্লাস এইচ এর নিচে আর দিয়ে ভাগ করলে আর ভাগ আর ওয়ান থাকবে, আর এইচ এর নিচে আর দিয়ে ভাগ করলে এইচ বাই আর থাকবে। এটা করলাম, তাহলে এখানে আর দিয়ে ভাগ করলাম, তাহলে আর স্কয়ার দিয়ে মূলত ভাগটা হয়েছে। তাইলে এখানে যেহেতু বাইরে হোল স্কয়ার আছে, তাহলে আর স্কয়ার দিয়ে আর স্কয়ার গুণ করলাম, এখানে আর স্কয়ার দেখো আর স্কয়ার গুণ করলাম আবার আর স্কয়ার ভাগ করলাম, এভাবে মডিফাই করা আছে। দেখো এইগুলো আমি আমার ওই যে ক্লাসের যে ব্যাচ আছে সে ব্যাচে আমি তোমাদেরকে, যারা আমার ব্যাচে আসো তাদেরকে আমি এইগুলো একদম ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে অথবা আমি যে অনলাইনে যে ব্যাচটা চালু করতে যাচ্ছি সেখানে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। আর যারা আমার যে এমনি ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, তাদেরকে তো একদম হাতে কলমে শিখিয়েই দিচ্ছি। তো দেখো এরপরে আসে এখানে জি বাই আর স্কয়ার, এখানে ভাগ করে দেওয়া হয়েছে জি এম বাই আর স্কয়ার, আবার এখানে ওয়ান বাই ওই দুইটা পার্ট করে দেওয়া হয়েছে। তারপরে দেখো জি, এই যে জি এই মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু এম বাই আর স্কয়ার এর মান হচ্ছে স্মল জি বা অভিকর্ষ ত্বরণ, এটির পরিবর্তে অভিকর্ষ ত্বরণ লিখলাম আর ওই মানটা রেখে দিলাম। এরপরে জি ওয়ানের সাথে গুণ করলে জি উপরে গেল আর বাকি মানটা নিচে চলে আসলো। এইটা এইভাবে অভিকর্ষ ত্বরণ এর মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কিভাবে বের করবা, এই সূত্র এই সিস্টেমে বের করবা। তো অর্থাৎ আর এর সাথে এই যোগ করে এভাবে মডিফাই করতে হবে। এখানে আর স্কয়ার গুণ করছো এবং আর স্কয়ার ভাগ করছো, তারপর আলাদা করে দিছো এবং এইটুর মান স্মল জি বসিয়ে দিছো, বাকিটা হিসাব করে লিখে রেখেছি। এইটাই হচ্ছে মূলত এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের জি এর মান বের করা। এখানে একটা নোট দিয়ে রাখা আছে, দেখো ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও জি এর মান কি হয়, জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও জি এর মান কমে যদি দূরত্ব তথা ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু সাথে পৃথিবীর ভরও পরিধির মাপ অনুযায়ী কমতে থাকে। ফলে ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কারণে যতটুকু বাড়ার কথা ভর হ্রাসের কারণে তারও বেশি কমে যায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও জি এর মান কি, জি এর মান কমে, এখানে করে লেখা আছে, একটু হয়তো মিসিং আছে লেখা। দেখো ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে জি এর মান কমে, আচ্ছা এরকম বলা আছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও জি এর মান যদিও দূরত্ব তথা ব্যাসার্ধ হ্রাস পায় তবু সাথে পৃথিবীর ভর পরিধির মাপ অনুযায়ী কমতে থাকে। ফলে ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কারণে কার ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আস্তে আস্তে ভূপৃষ্ঠের কাছাকাছি ব্যাসার্ধ কমে যায়, আর ব্যাসার্ধ কমে যাওয়ার কারণে যতটুকু বাড়ার কথা জি এর মান ভর হ্রাসের কারণে তারও বেশি কমে যায়, অর্থাৎ ভরের থেকেও কমে যায়। এই জি এর মান কিন্তু আস্তে আস্তে উচ্চতা যত কমে যায় তত কি হ্রাস পায় বা কমে যায়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো নিউটনের গতিসূত্র। 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে, ফিলোসফিয়া ন্যাচারাল প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন। এই তিনটি সূত্রের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির, দেখো এখানে প্রথম সূত্রে বলা কি আছে একটু দেখি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এইটা মোটামুটি তিনটা সূত্র আছে।
এরপরে দেখো গতির দ্বিতীয় সূত্র হতে এফ সমান এম এর সম্পর্ক প্রতিপাদন, এইটা আছে। তারপরে আছে এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, তো এরপরে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন আছে, এরপরে সূত্রের প্রতিপাদন করব। তারপরে দেখো শক্তির সংরক্ষণশীলতার সূত্র রয়েছে। তারপরে রয়েছে দেখো এই অনুরূপ এইখানে যে এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্র, এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো একসাথে লেখা আছে, কি কি সূত্র আছে সবগুলো একসাথে লেখা আছে দেখো। এরপরে এই যে পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় বল, সৃজনশীল প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান, সৃজনশীল প্রশ্নের যে ম্যাথ থাকে সেই ম্যাথ অংশ আমি কিন্তু আলাদাভাবে সাজিয়ে রেখেছি। অঙ্ক করার জন্য যে বিষয়গুলো তোমাদের লাগবে এই অঙ্কগুলো আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে প্রথমে আমি এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবং সংজ্ঞাগুলো এবং কোন বিষয়বস্তু বিভিন্ন সূত্রের প্রতিপাদন, এই অধ্যায়ে যা যা কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করা আছে। এবং সবশেষে কিন্তু এই যে পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের যে গাণিতিক সমস্যাগুলো আছে, গাণিতিক সমস্যা কিভাবে সলভ করবে সেই বিষয়ে রয়েছে। এই গাণিতিক সমস্যার পার্ট পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান যাতে অতি সহজে করতে পারো সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের এই পর্যন্তই, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর পরবর্তী ক্লাসে তো আশা করি তোমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু পেয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।